অভিষেক ব্যানার্জি যদি দেখা যায় যে তিনি কোঅপারেট করছেন, তিনি পুরো বিষয়টাতে তিনি ইডিকে সাহায্য করছেন, তিনি সিআইডিকে সাহায্য করছেন, তাহলে এর পরবর্তীতে ঠিক এই যে পুরো যে কেসটের গতি প্রকৃতি কোন দিকে এগোতে পারে বলে আপনার মনে হয়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে সহযোগিতা করছে, এবার সহযোগিতা করছে এটা কিন্তু ইডির মনে হতে হবে সহযোগিতা করছে। আপনার মনে হলে, আমার মনে হলে, বা যে যাকে ডাকা হচ্ছে সেই অ্যাকিউজডের বা আসামির মনে হলে কিন্তু হবে না। তো ইডি যদি মনে করে যে আমাকে সহযোগিতা করছে, দু রকম হতে পারে। একটা হচ্ছে সত্যি সত্যি ইডিকে সহযোগিতা করছে এবং ইডি সেটা মনে হলো সহযোগিতা করছে। আর একটা হলো হয়তো সেই সহযোগিতা করছে কি করছে না, ইডির মনে হলো যে না সহযোগিতা করছে না। সহজে এই ক্ষেত্রে ইডি একটু ওভার পাওয়ার পজিশনে থাকবে। ইডি যদি মনে করে না আমাকে সহযোগিতা করছে না, এবং যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির ক্ষেত্রে আমরা দেখি, আমরা যারা ডিফেন্সও প্র্যাকটিস করি, ধরুন, তো তারা দেখে যে এজেন্সির উদ্দেশ্যটা কি এবং এজেন্সি কোন জায়গায় রিচ করতে চাইছে। বহু ক্ষেত্রে দেখা যায় কাউকে কাস্টাডি না নিলে এজেন্সির কাজটা ঠিকঠাক করা যায় না। তো সেই ক্ষেত্রে যদি ইডি মনে করে যে কাস্টাডি না নিলে আমি তদন্তটা ঠিকঠাক করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু ইডি অবশ্যই এই যে কোঅপারেশনের মানেটা হচ্ছে একজন কাস্টাডিতে থেকে কোঅপারেট করা আর একজন বাড়ি থেকে গিয়ে 2 ঘন্টা দেখা করে এসে কোঅপারেট করা, দুটোর কিন্তু অনেকটা তফাৎ থাকে। সে যখন বাড়ি থেকে যাতায়াত করে তখন কিন্তু তার মধ্যে একটা নন কোঅপারেশন মোটিভ থাকেই। সেটা ইডির যদি মনে হয় যে না ওকে বাড়িতে রাখলে যে কোঅপারেশন আসছে, আমি কাস্টাডিতে নিলে আমার মামলার প্রোগ্রেস অনেক বেটার হবে, ইনভেস্টিগেশন বেটার হবে এবং কোঅপারেশন বাড়বে অ্যাকিউজডে, তাহলে কিন্তু ইডি মনে করতেই পারে যে এ কতটা কোঅপারেট করছে এর পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে অ্যাকিউজডের, ইডি নিজের পয়েন্ট অফ ভিউ দিক থেকে দেখে, এবং তাতে তখন তাকে একটা চেক লিস্ট বানাতে হবে যে এ আসার পরেও আমি কেন অ্যারেস্ট করছি। আসা মানেই কিন্তু কোঅপারেশন নয়, এখানে আপনাকে মাথায় রাখতে হবে। কোঅপারেশনের একটা পার্ট হচ্ছে ইডির কাছে যাওয়া, কিন্তু ইডির কাছে চলে গেলাম মানে আমি পুরো কোঅপারেট করে দিলাম তা নয়। ইডির কাছে যাবার পর ইডি আমাকে যা যা করতে বলবে, যা যা কোঅপারেশন করতে বলবে, যা যা ডকুমেন্ট দিতে বলবে বা যা যা ইনফরমেশন চাইবে, আমি যদি সেগুলো ঠিকঠাক না দিই তাহলে তারও মানে কিন্তু নন কোঅপারেশন। এই এই একই বিষয়টা কি সিআইডির ক্ষেত্রেও? সিআইডির হাতেই পাওয়ার থাকছে অবশ্যই, যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির ক্ষেত্রে একই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল, একই ল। কিন্তু যদি ধরুন এরকম হয় যে যিনি অভিযুক্ত তিনি মনে করছেন যে আমি কোঅপারেট করছি, কিন্তু যে তদন্তকারী সংস্থা সে মনে করছে যে না এই ব্যক্তিটির কথা বা সবকিছুতে আমরা সন্তুষ্ট নই, এক্ষেত্রে যিনি অভিযুক্ত তার হাতে কি কোনো ক্ষমতা থাকছে? সে কি হাইকোর্টের কাছে যেতে পারে যে না আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করছি কিন্তু আমার কথাকে মিসলিড করা হচ্ছে? আইনের পরিভাষা কি বলছে? অবশ্যই সেটা করতে পারে যদি সে তার তখন এইটা করার সুযোগ থাকে। ফরসে একটু হাইপোথেটিক্যাল আলোচনা না করলে হয়তো বোঝানো যাবে না, তাই আমি হাইপোথেটিক্যাল আলোচনা করছি। সোমবার 6টার সময় গেল এবং অ্যারেস্ট করে নিল, তাহলে তো তার হাইকোর্টে গিয়ে এই কথাটা বলার মতন তার পজিশন থাকছে না, তার কাছে সুযোগই থাকছে না। এই যে হাইকোর্টে যাওয়াটা, এই জন্য ওখানে যাবার আগে দেখবেন হাইকোর্টে যাচ্ছে, গিয়ে বলছে যে না আমাকে আননেসেসারি অ্যারেস্ট করার একখানা চান্স আছে, সুযোগ আছে। এবার ইডিও তখন এসে বলবে যে না আননেসেসারি অ্যারেস্টের ব্যাপার নেই, ওনাকে অ্যারেস্ট করা দরকার। তখন অবশ্যই কোর্ট বিচার করবে। যদি মনে হয় যে ইনি কোঅপারেট করছে না, নন কোঅপারেশন রয়েছে, এবং এখানে আটমোস্ট ইন্টারেস্ট কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সির দিকে যাবে। ইনভেস্টিগেটিং এজেন্সিকে ইনভেস্টিগেশন করার সময় হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টও তাকে ওই ইনভেস্টিগেটিং প্রসেসে মনিটর বা তাকে কোনো রকম গাইড বা কন্ট্রোল করতে পারে না। শুধু এইটুকু কোর্ট দেখতে পারে যে ইডি বা পুলিশ বা সিবিআই এর হাতে যেন কোনো আনলফুলি বা ইললিগালি বা আননেসেসারি দরকার নেই যেন অ্যারেস্ট না হয়ে থাকে, ওইটুকু পার্ট দেখবে। যদি ইডি স্যাটিসফাই করতে পারে বা সিআইডি স্যাটিসফাই করতে পারে যে না ইনি আসছেন আমার কাছে কিন্তু কোঅপারেট করছে না, তাহলে কিন্তু কোর্ট তখন ইডি সিআইডি বা ওই এজেন্সির ফেভারে অর্ডার দেবে যে তোমার যাওয়াটায় সবকিছু হচ্ছে না, তোমার কোঅপারেশন নেই, অতএব সিআইডি ইডি বা যাকেই বলেন তাকে বলবে না তুমি একে অ্যারেস্ট করতে পারো। তখন আবার তার এগেনস্টে সে সুপ্রিম কোর্টে যেতে পারে, যদি সময় থাকে তখন সুপ্রিম কোর্টে যাবে, আদারওয়াইজ অ্যারেস্টেড হয়ে যাবে।
বেশ, তো এক্ষেত্রে তখন তার অভিযুক্তের হাত থেকে তখন পুরো বিষয়টা বেরিয়ে যাচ্ছে। এবারে এই যে আমরা যখন দেখছি যে এই যে সিআইডি দপ্তরে তিনি গেলেন, তিনি কথা বলছেন, বিভিন্ন সূত্র মারফত দেখুন এরকম কথা উঠে এসেছে যে তিনি মেজাজ হারিয়েছেন বা তার কথার মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। এই যে বিষয়টা মেজাজ হারানোর যে বিষয়টা, কেউ যদি মেজাজ হারিয়ে ফেলে বা কেউ যদি রুড বিহেভিয়ার করে তাহলে তার এগেনস্টেও কি কোনো স্টেপ নেওয়া যায়? আইন কি বলছে? না দেখুন, আমাদের আইনের ভাষায় কিছু জিনিস সাধারণ চোখে দেখতে বা সাধারণ মানুষের চর্চাতে বেশ মানে একটা বিষয় হতে পারে, বাট আমরা বা সিআইডি বা কোর্ট বা লয়ার তারা যখন আইনের চর্চাটা করে সেখানে এই যে মেজাজ হারিয়ে ফেলছে, মেজাজ হারিয়ে ফেলার কিন্তু কোনো অকেশন নেই। সিআইডি, ইডি, ডিডি যাই বলেন, দে আর ট্রেন্ড, দে আর কম্পিটেন্ট, দে আর অফিসিয়ালি হ্যাভিং পাওয়ার। তারা কিন্তু মানে কোনো পার্সোনাল জায়গাতে যে ওনার মেজাজ ঠান্ডা না গরম, যে কারণ মেজাজ ঠান্ডা না গরম এটা সিআইডি ইডির দেখে না। যদি ওরা বোঝে যে আমার প্রশ্নের উত্তর আসছে না বা আমার ইনভেস্টিগেশনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, মেজাজ হারানোটা যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তখন ওর বিরুদ্ধে আর একটা কেস স্টার্ট হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল দিয়ে বলি, এক্স কে ডাকা হয়েছে এবং পুলিশের কাছে গিয়ে এক্স করলো কি গালাগাল করলো বা পুলিশের সঙ্গে মিসবিহেভ করলো বা পুলিশের কাজে বাধা দিল, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আর একটা কেস স্টার্ট হবে যে পুলিশের কাজে বা পাবলিক সার্ভেন্টকে বাধা দিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ যে সে হেসে কথা বলছে না, মুখ গম্ভীর করে কথা বলছে, এটা এই প্রফেশনালি ট্রেন্ড অফিসারদের সামনে খুব একটা ম্যাটার করে না। কিন্তু যদি আপনি চরিত্রগত বিশ্লেষণে যান তাহলে ক্যারেক্টার কিন্তু রেলিভেন্ট হয়। একজনের যখন ইমেজ খারাপ হয় তখন কিন্তু 19-20-এর ক্ষেত্রে কিন্তু তখন তার ক্ষেত্রে কিন্তু তখন অসুবিধা হতে পারে। তখন কিন্তু ওই অফিসাররাই যেটাতে হয়তো 20 দিতে পারতো তখন কিন্তু 19 দেবে। হয়তো অ্যারেস্ট না করলেও চলতো, তখন কিন্তু অ্যারেস্ট করে নেওয়ার জায়গাতে যেতে পারে। এটা কিন্তু ব্যক্তি বিশেষ সিচুয়েশন কি হয়েছে ওটা শুনে এইভাবে মন্তব্য করাটা একটু ডিফিকাল্ট। তাহলে আমরা এবারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বর্তমানে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, 3 সপ্তাহ এই মামলাটার কথা বলি, আর সোমবারের মামলা দুটি আছে। সই জালিয়াতি কাণ্ড, যে দুটো মামলা চলছে, একটা সই জালিয়াতি কাণ্ড, আরেকটা হচ্ছে তার বক্তব্যকে কেন্দ্র করে ফলতায় যে ঘটনা ঘটেছে, ঠিক এই দুটো মামলা। তো এখন একটা মামলাতে হাইকোর্ট বলেছে 3 সপ্তাহ অ্যারেস্ট করবে সই জালিয়াতি কাণ্ডতে যদি কোঅপারেট করে। তাহলে যদি এই 3 সপ্তাহ পুলিশ অ্যারেস্ট করতে পারছে না, কিন্তু যদি কোঅপারেট না করে পুলিশ কিন্তু হাইকোর্টে গিয়ে বলবে ও কোঅপারেট করছে না, অতএব ওকে আমরা অ্যারেস্ট করতে চাইছি, পারমিশন দাও। আর 3 সপ্তাহ পরে কিন্তু আর হাইকোর্টে গিয়ে পারমিশন নেওয়ার দরকার পড়বে না। সিআইডি কিন্তু চাইলেই অ্যারেস্ট করে নিতে পারে। মানে এই যে রক্ষা কবচ, এটাকে এক্সটেন্ড করা যায় না, এটা যতদিন অবধি দিয়েছে ততদিন অবধি থাকে। একমাত্র যে দিয়েছে সে এক্সটেন্ড করতে পারে, হাইকোর্ট আবার এক্সটেন্ড করতে পারে। বেশ, কিন্তু তাহলে 3 সপ্তাহের মধ্যে হাইকোর্টে গিয়ে আমাকে আবার মামলা শোনাতে হবে এবং হাইকোর্টকে বলতে হবে আমাকে সময় দাও। বাট একটু বলে রাখি এখানে, তার মানে এই নয় যে এই এক্সটেনশন চলতেই থাকে। আইদার এটা একটা সময় অ্যাকিউজদের ফেভারে চলে যাবে যে না, পার্মানেন্ট ওকে অ্যারেস্ট করো না বা তুমি চার্জশিট দাও, অথবা যে না, ওকে অ্যারেস্ট করো। এই ট্রানজিট পিরিয়ডটা কিন্তু খুব লম্বা সময় হবে না।